হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি। আজকে একেবারে সকালবেলা থেকে আপনাদের সঙ্গে নিয়েই আমার আজকের এই ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 6:30। ঘুম থেকে উঠে ঘরে সমস্ত দরজা জানলাগুলো খুলে দিয়েছি। এরপরে রাত্রে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো একটু গুছিয়ে রাখছি। সকালবেলা এইগুলো একটু গুছিয়ে রাখতে হয়, না হলে দরকারের সময় কোনো জিনিসপত্র না পেলে খুবই অসুবিধে হয়। আর এই যে বারান্দায় এসে দেখি জামা কাপড়গুলো চারদিকে সব এলোমেলো হয়ে রয়েছে, তো সেগুলোকে গুছিয়ে একটা জায়গায় রেখে দিচ্ছি। যেগুলো কাচতে দেওয়ার সেগুলো কাচার জন্য নিয়ে চলে যাব, আর বাদবাকিগুলো এখানে থাক। আসলে এই জামা কাপড়গুলো ঠিক মতো শোকায়নি, সেই জন্য এই জায়গাটায় রেখে দিয়েছিলাম। রোদ বেরোলে একটু রোদে নিয়ে গিয়ে ফেলে দেব। জামা কাপড়গুলো গুছিয়ে দিয়ে এবার সমস্ত ঘর দোর একেবারে ভালো করে ঝাড় দিয়ে দেব। এই গোটা ঘরটা ঝাড় দিয়ে আসতে আমার প্রায় সকালবেলা 0.5 ঘন্টা 45 মিনিটের মতো টাইম লেগে যায়। ঘরে বাইরে সমস্ত দিকটা ভালো করে সকালবেলা হলে ঝাড়টা দিয়ে দিই, কারণ সকালবেলা স্নান করার আগে এই কাজটা করে রাখলে বেশ ভালো হয়। বিকেলে কিন্তু এইসব করতে আর ভালো লাগে না। বিকেলে শুধু ঘরটাই ঝাড় দিই, বাইরে টাইরে সকালের দিকে সব কমপ্লিট করে নিই। এখনকার এই ব্যস্ত সময়ে সবাই যেন দৌড়চ্ছে, কারুর হাতে সময় নেই। সবাই যেন বড্ড বেশি নিজেকে নিয়েই ব্যস্ত। আর যে নিজেকে নিয়ে ব্যস্ত নয়, যে একা হাতে সংসার সামলাচ্ছে, যার অগ্রাধিকার সে নিজে নয় বরং তার সংসার। যারা গৃহের রানী তারাই হচ্ছে গৃহিণী। এই গৃহিণী কথাটা কিন্তু ছোট হলেও এর মানেটা কিন্তু খুবই বড়। কারণ একজন গৃহিণীকে সমস্ত দিকটা সামলাতে হয়, তো সেগুলো সামলানো কিন্তু খুব একটা সহজ কাজ বলে আমার মনে হয় না। কারণ বাড়ির প্রত্যেকটা সদস্যের মন বুঝে চলাটা কিন্তু একটা বিরাট বড় কাজ। কারণ কার মন কখন যে কিভাবে চেঞ্জ হয়ে যাবে সেটা কিন্তু আপনি হয়তো বুঝতেই পারবেন না। ওই জন্য আমাদের মতো যারা গৃহিণী তারা নিজেকে নিয়ে ব্যস্ত হওয়ার থেকে তারা অন্যকে নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ে। তো এখানে রান্নাঘরে চলে এসেছি, সকালবেলা চাটা খেয়ে নিয়েছি। এবার স্নান টান করে দুপুরে রান্নাটা চাপিয়ে দেব। আজকে বানাবো পাবদা মাছের ঝাল। তো এখানে পাবদা মাছগুলোকে প্রথমে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। সর্ষের তেলটা যদি মাখিয়ে নেওয়া যায় এইভাবে কোনো আঁশ ছাড়া মাছে, তাহলে কিন্তু কড়াইয়ের গায়ে লাগার সম্ভাবনা খুবই কম থাকে। তো এখানে আর একটা বাটিতে আমি কালো সর্ষে, সাদা সর্ষে আর একটু পোস্ত ভিজিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে সর্ষের তেলটাকে ভালো করে একেবারে গরম করে নিয়ে মাছগুলোকে আমি এভাবে এপিট ওপিট লাল করে ভেজে নেব। খুব বেশি কড়া করব না, খুব বেশি কড়া করলে কিন্তু মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। এইভাবে হালকা একটু লাল করে মাছগুলোকে ভেজে নেব। অল্প অল্প মাছ দিচ্ছি, কারণ একসঙ্গে অতগুলো মাছ ভাজতে গেলে হয়তোবা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। পরের স্টেপের মাছগুলোকে আমি ভাজতে বসিয়ে দিয়ে এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে বেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন, কিন্তু দেখবেন যে সিলে বাটা যে কোনো মশলার কিন্তু আলাদা একটা স্বাদ থাকে। সর্ষে বাটার সময় যদি একটু কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বাটা হয় তাহলে কিন্তু তেতো ভাব একেবারেই থাকে না। মাছটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন মতো কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়েছি হলুদ গুঁড়ো। এবার ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, কারণ তেলের মধ্যে ওই গুঁড়োগুলো পুড়ে গেলে তরকারির স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যাবে। পরিমাণ মতো জল দিয়ে আমি এবার এই জলটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিয়ে এবার ওর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। রান্নাটা করতে কিন্তু ভীষণই সহজ, আর সময়ও দেখেছি খুবই কম লাগে। আর
পাবদা মাছ তো খেতে অসাধারণ টেস্ট হয়। আর এই মাছের একটাই সুবিধা যে একটাই কাঁটা, ছোট ছোট কোনো কাঁটা বাছার কোনো সমস্যাই নেই। ঝোলটা ফুটে উঠেছে, এবার ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি। তারপরে সর্ষের যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটিকে আমি এখানে লো টু মিডিয়ামে রেখেছি। এবার ঢাকা দিয়ে একটু মাছগুলোকে ভালো করে একটু সেদ্ধ করে নেব। পাবদা মাছের ঝাল রান্নাটাও অলমোস্ট ডান হয়ে গেছে। এবার ওর মধ্যে উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব আর দিয়ে দেব ধনেপাতা কুচি। দেখবেন সর্ষের বাটার তরকারি কিংবা পোস্ত বাটার তরকারিতে যদি একটু কাঁচা সর্ষের তেল দেওয়া যায় তাহলে কিন্তু সেই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। রান্নাটা আমার হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে কিন্তু এই পাবদা মাছের ঝাল হলে আর কোনো কিছুই লাগবে না। কিন্তু এই একটা তরকারি দিয়ে তো খাওয়া যায় না, আরও কিছু রান্না করেছি, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। রান্না বান্না শেষ করে চলে এসেছি, একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকে যেহেতু আমি রান্নাটা আগে চলে গেছিলাম ওই জন্য বিছানাটা ঠিক মতো গুছাইনি, মানে ওই রকম একটু গুছিয়ে দিয়ে চলে গেছিলাম। মনের মতো করে একেবারে সুন্দরভাবে পরিপাটি করে গোছানো হয়েছিল না, তো বিছানাটা একটু গুছিয়ে নিয়ে ঝেড়ে দিচ্ছি। বিছানাটা কিন্তু আমার সুন্দর করে গোছানো হওয়া চাই সকালবেলা হলে, না হলে কিন্তু আমার ঘরের মধ্যে এলেই কেন যেন মনটা খুঁতখুঁত করতে থাকে। বিছানাটা গুছিয়ে নিয়েছি, দুপুরে খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। এবার জামা কাপড়গুলো যেগুলো ধুয়ে রোদে দিয়েছিলাম ওগুলোকে একটু ভাঁজ করে সুন্দরভাবে রেখে দেব, কারণ জামা কাপড়গুলো অগোছালো থাকলে একেবারেই ভালো লাগে না। সেই জন্য আলনাটাতে একটু ভালো করে সমস্ত জিনিসপত্র একটু গুছিয়ে রাখার চেষ্টা করছি। যে এভাবে গুছিয়ে রাখলে দেখেছি জামা কাপড়গুলো সহজে যেমন চোখে পড়ে আর নিতেও সুবিধা হয়। যদি আমি ওপর করে রেখে দিই তাহলে কিন্তু একটা নিচে একটা চাপা পড়ে যাবে, আর কোথায় আছে খুঁজতে গিয়ে দেখা যাবে সব কিছুই ওলট পালট হয়ে পড়ে যাচ্ছে। বিকেলবেলা করে প্রত্যেকটা গৃহিণীর কিন্তু এই ঘর গোছানো কাজটাই থাকে। তাহলে বন্ধুরা, আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে গিয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর একটা লাইক করে দেবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক সুন্দর ভালো ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করবে। আপনারা যদি এভাবেই আমার পাশে থাকেন, সাথে থাকেন, তাহলে কিন্তু আমি সহজেই আমার এই পথটা অতিক্রম করতে পারবো। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে গেছেন তাদের আমি প্রত্যেককেই বারে বারে অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ আপনারা এতদিন আমার পাশে আছেন বলেই আমি আজকে এত দূর পথ অতিক্রম করে আসতে পেরেছি। জানি সাফল্য আসতে অনেকটা দেরি আছে, কিংবা খুব সহজে আমি আমার জীবনে কোনো কিছু পাইনি, এটাও হয়তো পাবো না। তবুও আপনারা এইভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন এবং আমাকে আমার এই সাফল্য পেতে অনেকটাই সাহায্য করুন। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আপনাদেরকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এতক্ষণ আমার পাশে থাকার জন্য। আর আমার ব্লগটা যদি ভালো লেগে গিয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি আমার ব্লগটা। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন দিন, নতুন সকাল নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে জানাই ধন্যবাদ।